নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল সমর্থক অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণদা, আপনাকে রায়বাহাদুরে প্রথমবার স্বাগত। অনির্বাণদা, আজকে আমরা মূলত যে কটা বিষয় নিয়ে আলোচনা করব, আমরা এসআইআর নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিদের গ্রেপ্তার এবং তারপর পুশব্যাক, এবং তার সঙ্গে যে বিল বিজেপি এনেছে। আজই প্রধানমন্ত্রী রাজ্যে এসে তিনি বললেন যে আমরা এটা একটা ঐতিহাসিক ঘটনা নাকি ঘটাতে যাচ্ছি, যেখানে সরকারি কর্মচারীদের 50 ঘন্টার বেশি যদি তারা জেলে থাকেন, সাসপেনশন হয়ে যায়, তাহলে কেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের নয়, ইত্যাদি একাধিক বিষয়ে কথা বলবো। শুরুতে একটা মজার বিষয় আপনার থেকে জানতে চাইবো। কোট আনকোট বিজেপির চ্যানেল, আমি নাম করেই বলছি, রিপাবলিক বাংলায় একটি ইনসিডেন্ট আপনি ঘটিয়ে ফেলেছেন। মানে ইটস কাইন্ড অফ বলা যেতে পারে রেভলিউশনারি, যে বিজেপির চ্যানেলে আপনি সেখানে ভোট চোর নরেন্দ্র মোদী এটা বলাতে বিজেপির প্রতিনিধিরাই উঠে গেলেন। মানে ব্যাপারটা এরকম যেন অনির্বাণ ব্যানার্জি বিজেপির পার্টি অফিসে ঢুকলো এবং বিজেপির প্রতিনিধিরা সব বেরিয়ে গেল। এটা কিভাবে পসিবল হলো, এটা যদি শুরুতে বলেন, তারপর আমরা বাকি প্রসঙ্গে আসবো। দেখুন, পসিবল ইম্পসিবলের কিছু নেই। বিগত 10-12 বছর ধরে সার্বিকভাবে সংবাদ মাধ্যম, বিশেষ করে যেটাকে আমরা বৈদ্যুতিন সংবাদ মাধ্যম বলি, মূলত তাদের একটা মেটামরফোসিস ঘটে গেছে। এটা বললে বোধহয় অত্যুক্তি হবে না। এর আগেও এমন নয় যে 2014-র আগে যাবতীয় সংবাদ মাধ্যম অত্যন্ত নিরপেক্ষভাবে সবকিছু করতে, ব্যাপারটা আদৌ তা নয়। তাদের মধ্যে যথেষ্ট এদিক ওদিক নানা বায়াস, নিরপেক্ষতার অভাব ইত্যাদি সবই থাকতো। কিন্তু সেই জায়গাতেও ব্যাপারটা এতটা, আমি কি বলবো, মানে বুক বাজিয়ে যে একজন অ্যাঙ্কার বলছে আমি হচ্ছি মোদি ভক্ত। এটা একটা হিন্দি চ্যানেল, একজন অ্যাঙ্কার আছে, আমি নাম বলছি না, তার এইসব ক্লিপ রয়েছে, নিজেই বলছে আমি মোদি ভক্ত। দেখুন, আপনি কার ভক্ত হবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে খুব সমস্যার কিছু নেই। কিন্তু আপনার পেশার জায়গায়, বিশেষ করে সংবাদ মাধ্যমের যে পেশাটা, সেটা আর 5টা পেশার থেকে তো কিছুটা আলাদা। সেই জায়গা ধরুন, যেমন আমার ওকালতি পেশা বা কারোর চিকিৎসার পেশা, তারা যদি এইভাবে এর তার ভক্ত হয়ে তার পেশাটার কাজ করা শুরু করে দেন, তাহলে কি হবে বুঝতে পারছেন? একজন রাইট। চিকিৎসক যদি মনে করেন যে তিনি অমুকের ভক্ত, অতএব তার যারা ভক্ত নয় তার চিকিৎসা তিনি ঠিকভাবে যদি করাটা বন্ধ করে দেন, তাহলে ব্যাপারটা কিরকম লাগবে, আপনি আটকে উঠবেন। কিন্তু সেখানেও রাইট। প্রভাবটা কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের ওপর। এক্ষেত্রে সংবাদ মাধ্যম যদি হঠাৎ করে কারো একটা ভক্ত হয়ে যায়, তার প্রভাব কিন্তু সামগ্রিকভাবে গোটা সমাজে পড়ে, এবং সেটা বীভৎস একটা ভয়ঙ্কর প্রভাব। সেটা বহুদিন অব্দি আমাদের বাংলায় অন্তত তার প্রভাবটা তুলনায় কম ছিল। এই, আমি প্রভাব বলবো না, প্রকোপ বলবো, প্রাদুর্ভাব বলবো, কিছুটা কম ছিল। সেটা বিগত 4-5 বছরে সেটাও ভালো রকম বেড়ে গেছে। যে কারণে একটি নির্দিষ্ট চ্যানেল, তারা প্রকাশ্যেই আহ, একটা তাদের যে রাজনৈতিক পক্ষপাতহীনতা, সেটা তারা গর্ব করেই বলে। এবং সেখানে যারা যান, আমাদের মতো যারা যান, তারা সেটা জেনেই যান। আমার কাছে এটা খুব রাইট। নতুন কিছু নয়, যেহেতু সেদিনকার অনুষ্ঠানটা অনেক বেশি কি বলবো, বিতর্কের জন্ম দিয়েছে। আহ, অনেক লোক দেখেছেন ইত্যাদি, সেই কারণে হয়তো ব্যাপারটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, কিন্তু এটা খুব নতুন কিছু নয়, আমার কাছে তো নয়। আমরা যারা যাই, সেটা আমরা এটা জেনেই যাই, যেটার প্রকারান্তরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলার জন্যই তৈরি একটি চ্যানেল। রাইট। আমরা যদি একটু এসআইআর প্রসঙ্গে আসি অনির্বাণদা, আমি যোগেন্দ্র যাদবের একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি খুব ইন্টারেস্টিংলি বলছেন যে ইটস আ কাইন্ড অফ টেকটনিক শিফট। কেন বলছেন? কারণ আহ, ভারতবর্ষে যখন এই নির্বাচন প্রক্রিয়া প্রথম শুরু হলো, এবং তাতে সুকুমার সেনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা যদি ইউএস এর ক্ষেত্রে দেখি বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে নাগরিককে যেতে হয় সরকারের কাছে, কিন্তু ভারতবর্ষ তাদের 100% প্রতিনিধিত্ব এনশিওর করতে তারা যেটা করলেন যে সরকার নাগরিকের কাছে পৌঁছলো। এবার যেটা দাঁড়ালো যে এখন, অর্থাৎ এই যে সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, হঠাৎ করে নির্বাচন কমিশন বলছে যে তারাই নাগরিক নয়। এবং যদি নাগরিক হতে হয়, তাহলে আপনার এপিক কার্ড যথেষ্ট নয়। যদি নাগরিক হতে হয়, তাহলে আপনার আধার কার্ড যথেষ্ট নয়। আপনাকে দেখাতে হবে পাসপোর্ট, অথবা যদি আপনি সরকারি চাকরি করেন তার কোনো দলিল বা প্রমাণপত্র, অথবা আপনার বার্থ সার্টিফিকেট, যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিজেই বলছেন যে
আমার নিজের বার্থ সার্টিফিকেট আছে কিনা সেটাও আমার সত্যি জানা নেই। মানে ভারতবর্ষে যারা ধরুন অনেক আগে জন্মেছে, আমাদের অনেকটা সিনিয়র, তাদের অনেকের ক্ষেত্রেই থাকতো না। এবং যেটা যোগেন্দ্র যাদব খুব ইন্টারেস্টিংলি বলছেন যে এটার কারণটা খুব সুনির্দিষ্ট কারণ রয়েছে, খুব সুচারুভাবে এটা করা হয়েছে যে বিজেপির যারা ভোটার তারা বেশিরভাগই উচ্চবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত, অতএব তাদের এই ডকুমেন্টগুলো দেখাতে খুব একটা অসুবিধে নেই। কিন্তু অসুবিধে তাদের হবে যাদের ঘর ভেসে যায়, যাদের বারবার করে মিসপ্লেসড হতে হয়, পরিযায়ী শ্রমিকদের, তাদের। এবং সেই কারণেই কোটানকোট বিরোধীদের ভোটটায় আঘাত হানতে তাদেরকে ভোটার তালিকা থেকেই বাদ দেওয়ার একটা প্রয়াস। আপনি কি বলবেন? আপনি এসআইআরটাকে কিভাবে দেখছেন, যদি একটু সাধারণ আমাদের দর্শকদের একটু বোঝান। দেখুন, এসআইআর এর লাস্ট যেটা অক্ষর আর স্ট্যান্ডস ফর রিভিশন, অর্থাৎ রাইট। তালিকাটাকে তারা পরিমার্জন করবেন, সেখানে ভুল ত্রুটি ইত্যাদি থাকলে সেটাকে ঠিকঠাক করবেন। কিন্তু এই সেটা প্রথমবার, হচ্ছে না। হ্যাঁ এই প্রথমবার এই ঠিকঠাক করা মানে কিন্তু শুধু নাম বাদ দেওয়া নয়। এই প্রথমবার আমরা দেখছি সেখানে শুধু নামটা বাদই গেছে, অন্তত বিহারে যেটা হয়েছে আমরা সেটা দেখেছি। এবং যখন ইলেকটোরাল রিফর্ম বলতে যেটা বোঝায় তার অনেকগুলি ধাপ থাকে। এবার ইন্টেন্সিভ রিভিশন যখন হয় সেখানে শুধুই নাম বাদ যাবে, এইটা অন্তত ইলেকশন কমিশন ভারতবর্ষে যত বছর ধরে কাজ করছে তাদের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই, কেউ এখন অব্দি সেটা বলেনি। মূলত যেটা হয় কিছু নাম বাদ যায় এবং অনেক নাম কিন্তু সেখানে যোগও করা হয়, কারণ রাইট। প্রত্যেক দিনই তো আসলে 18 বছর কেউ না কেউ হয়ে যাচ্ছে। একটি রাজ্য রাইট। যদি বিহারের মতো বড় রাজ্য ধরি, সেখানে তো প্রত্যেক দিনই একজন না একজন তার ভোটাধিকার প্রাপ্ত যে বয়সে গিয়ে হয় সেই বয়সে তিনি পৌঁছাচ্ছেন। তাহলে 1 মাসের কাছাকাছি ধরে আপনি রিভিশন করছেন, সেখানে কেউ ভোটাধিকার প্রাপ্ত হলো না 1 মাস ধরে, এটা তো সম্ভব নয়। অর্থাৎ নির্দিষ্ট করে নাম বাদ দেব এই উদ্দেশ্যটা আগে নির্বাচন কমিশন ঠিক করে নিয়েছিল, অর্থাৎ লক্ষ্যটা সে আগেই ঠিক করে নিয়েছে। তারপরে সে পদ্ধতিটাকে তৈরি করে সেই মতো সে কাজ করছে, এটা তো হওয়ার কথা নয়। তার কথা তো হচ্ছিল যে সে মানুষের কাছে যাবে এবং যেখানে ভুল ত্রুটি নাম বাদ দেওয়ার দরকার দেবে, এবং যেখানে নাম যুক্ত করতে হবে তালিকায় সেখানে নাম যুক্ত করবে। সেসব সে কিছু করেনি। আমি যোগেন্দ্র যাদবের বক্তব্যের সঙ্গে একটা জায়গায় সামান্য আমি দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে এটা ফ্যাক্ট যে উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত ইত্যাদি তারা বিজেপির বড় অংশের ভোট ব্যাংক। নিম্নবিত্ত বা গরিব যে বিজেপির ভোট ব্যাংক নয়, এইটাও কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। আমরা বহু রাজ্যেই আমরা দেখবো যে যারা নিম্নবিত্ত, যারা গরিব, তারা যথেষ্টই বিজেপিকে ভোট দিয়ে থাকেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তাদের নাম তারা বাদ দিচ্ছে কেন, তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এটাই যে বিজেপির রাজনৈতিক মতাদর্শে গরিব নিম্নবিত্তদের স্থান নেই, সেখানে আসলে মধ্যবিত্তদেরও স্থান নেই। এটা মতাদর্শের প্রশ্ন, এটা শুধুমাত্র ভোট ব্যাংকের নিরিখে একমাত্রিক ভাবে দেখলে হবে না। ভোট ব্যাংক একটা ইম্পর্টেন্ট পার্ট। ধরুন যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের অংশ বিজেপিকে ভোট দেয় না, বিজেপি সুযোগ পেলে তাদেরকে ছেড়ে দেবে, তাদের নামটা কি বাদ দেবে না? তাদের নামটাও বাদ দেবে। কিন্তু ওভারঅল যারা নিম্নবিত্ত গরিব আমাদের ভারতবর্ষে আপনারা লক্ষ্য করে দেখবেন, মূলত তারা যদি তারা হিন্দু ধর্মের হন, তারা মূলত হচ্ছে তথাকথিত যারা নিম্নবর্ণ। অনেকাংশে তারা মুসলমান মানুষজন রয়েছেন, আদিবাসীরা তো বটেই। অর্থাৎ যাদেরকে আমরা প্রান্তিক জনগোষ্ঠী বলতে পারি, আপনি আরএসএস বিজেপির মতাদর্শের জায়গা থেকে যদি দেখেন, তারা এই প্রান্তিক জনগোষ্ঠী, সে কি হিন্দুদের তথাকথিত নিম্নবর্ণ হোক, মুসলমান হোক বা আদিবাসী হোক, তাদের প্রতি তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা ঠিক কি, সেইটাকে যদি আপনি প্রেক্ষাপট হিসেবে রাখেন, তাহলেই বুঝতে পারবেন এসআইআর এর মাধ্যমে এই নিম্নবিত্ত বলতে বা গরিব বলতে যাদের নাম বাদ দেওয়া হচ্ছে, মিলিতভাবে তারা তিনটেই এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা এই 65 লক্ষের যে নামের তালিকা বেরিয়েছে, আমি মোটামুটি তালিকা তো আমি যাচাই করে দেখিনি, কিন্তু যাচাই করে দেখার প্রক্রিয়া নিশ্চয়ই রাজনৈতিক দলগুলি করবেন। আমি আগে থেকে নিশ্চিত ভাবে বলতে পারি সেখানে অন্তত 90% কাছাকাছি যারা তথাকথিত নিচু জাত, অর্থাৎ বিহারে যারা এসটি, এসসি, ওবিসি এবং মুসলমান, এই যে অংশটা পড়বে তারাই হবে সেখানে উচ্চবর্ণ, তথাকথিত উচ্চবর্ণের সংখ্যা কিন্তু কমই হবে। অর্থাৎ এরা শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে টার্গেট করছে না, মতাদর্শের জায়গা থেকেই ডিসএনফ্র্যাঞ্চাইজ করে দেওয়া যে অংশটা নন ব্রাহ্মীণ ধরা যাক, মানে তারা যারা যাদেরকে যে ব্রাহ্মণত্বের যে হেজিমনিটাকে তারা রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা করতে চায়, তার বাইরে যারা, সেই অংশটাকেই তারা ধীরে ধীরে বাদ দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।